সামনেই লোকসভা ভোট, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালবাজারের সভা থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন তিনি। বললেন, কারো কাছে ভিক্ষে নয়, অধিকার কেড়ে নিতে হবে। তার বার্তা, আগামী দিনে দিল্লিকে নেতৃত্ব দেবে বাংলায়। এদিন মালবাজার সেনাবাহিনীর মাঠে দুটি অনুষ্ঠান ছিল, একটি আদিবাসী বিকাশ পরিষদের, অন্যটি সরকারি। আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রীকে সানগিদাই বা বীরাঙ্গনা নারী উপাধি দেওয়া হয়। এর আগে লেপচা ও তামাংরাও মুখ্যমন্ত্রীকে তাদের ভাগ্য বিধাতা উপাধিতে সম্মানিত করেছিল। এদিন মালবাজারের অনুষ্ঠান মঞ্চে আদিবাসী, টোটো, লেপচা, নেপালি, তামাং, বড়ো সহ বিভিন্ন জনজাতির প্রতিনিধিরা নিজ নিজ সংস্কৃতিকে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সবাইকে একসঙ্গে চলার ডাক দেন, বার্তা দেন সরকার আদিবাসী সম্প্রদায়ের পাশেই রয়েছে। চলন্ত ট্রেনে দুষ্কৃতী হানা, ব্যবসায়ীর সর্বস্ব লুঠের পর ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ। সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের। জিআরপি সূত্রে খবর, মঙ্গলবার সকালে চম্পাহাটি থেকে ক্যানিং যাচ্ছিলেন কাঞ্চন পেয়াদা নামে এক ব্যবসায়ী। অভিযোগ, ট্রেনে কিছুটা এগোতেই তার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর ব্যবসায়ীকে ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। কাঞ্চন পেয়াদা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আহত ব্যবসায়ীর মাথা ও কোমরে গুরুতর চোট লেগেছে। এদিকে জিআরপির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন কাঞ্চনের পরিচিতরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। বিতর্কের কেন্দ্রে কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে সরব অধ্যাপকরা। গত 6 তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য রেজিস্ট্রারে সই করা একটি বিজ্ঞপ্তি জারি হয়। তাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত কোনো বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের বাইরে পঠন পাঠন ও পরিচালনা নিয়ে মত প্রকাশের ক্ষেত্রেও নিতে হবে প্রয়োজনীয় ছাড়পত্র। নির্দেশ অমান্য করলে তা ইচ্ছাকৃত অবাধ্যতা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বলে ধরা হবে। এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। এই দাবিতে বুধবার প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপিও দেন তারা। অধ্যাপকদের অভিযোগ, এই বিজ্ঞপ্তি গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ। যদিও উপাচার্য জানিয়েছেন, বিধি মোতাবেক ফের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগের বিজ্ঞপ্তি নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, তবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ঠিক নয়। ঘরেই ব্রাত্য ঘরের ছেলেরা। সপ্তম আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্সে কার্যত ব্রাত্য বঙ্গ ব্রিগেড। ফর্মের তুঙ্গে থাকা লক্ষ্মী সামিদের রাখার চেষ্টাই করল না নাইট টিম ম্যানেজমেন্ট, বরং বাংলার ছেলেদের তুলে নিল দিল্লির ডেয়ারডেভিল স্কোয়াড। কেরিয়ারে পড়ন্ত বিকেল, তা সত্ত্বেও 5.5 কোটি পর্যন্ত দর তুলে তারপর জোকার কার্ডে কালিসকে রেখে দেওয়া হলো নাইট শিবিরে। সেখানে রঞ্জিতে বাংলাকে সেমিফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরও লক্ষ্মী বিমুখ কলকাতা। মাত্র 1.5 কোটি টাকায় দিল্লি কিনে নিল বাংলার তুখোড় অলরাউন্ডার ক্যাপ্টেনকে। 50 লক্ষ বেস প্রাইস থেকে 4.25 কোটি টাকায় দর তুলে কলকাতায় আনা হলো পীযূষ চাওলাকে। অথচ ওই একই টাকা খরচ করলেই ধরে রাখা যেত এই মুহূর্তে দেশের প্রথম সারির পেসার সামিকে। সেই চেষ্টাই করল না নাইটরা। সামিকে তুলে ঘর গোছালো ডেয়ারডেভিলস। গত আইপিএলে বলার মতো পারফরমেন্স নয়, তা সত্ত্বেও রবিন উথাপ্পার পিছনে ঢালা হলো 5 কোটি। 2.20 কোটি টাকায় ঋদ্ধিমানকে তুলে নিল কিংস 11 পাঞ্জাব। গত বছরের আইপিএলে ফ্লপ শো, তবু কেকেআরে রয়ে গেলেন ইউসুফ পাঠান 3.25 কোটি। অথচ 2.80 কোটি কলকাতা থেকে ডেয়ারডেভিলসে মনোজ তিওয়ারি। 2.60 কোটি নাইট শিবিরে উমেশ যাদব। অথচ গত আইপিএল থেকে রঞ্জিতে দুরন্ত পারফরমেন্সের পরও মাত্র 1.5 কোটিতে আরসিবিতে অশোক দিন্দা। 2.80 কোটি নাইটদের ঘরে ফিরলেন শাকিব আল হাসান। মর্নি মর্কেল কেকেআরে এলেন 2.80 কোটি।